হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রকৃতির এক অসাধারণ ক্যানভাসে স্বাগতম। আমরা এসেছি বাংলাদেশের সেই শহরে যেটাকে বলা হয় দুই পাতা এক কোটির দেশ। হ্যাঁ, ঠিক ধরেছেন, বলছি সিলেটের কথা। আপনি কি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে, পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা নদীর স্বচ্ছ জল দেখতে, কিংবা প্রাচীন আধ্যাত্মিকতার ছোঁয়া পেতে প্রস্তুত? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কেন সিলেট ভ্রমণ করবেন? সিলেট শুধু একটি শহর নয়, এটি একটি অভিজ্ঞতা। এখানকার সবুজ চা বাগান, দিগন্ত বিস্তৃত পাহাড় আর স্বচ্ছ জলের নদী আপনাকে মুগ্ধ করবে। সিলেটের প্রতিটি কোণায় লুকিয়ে আছে এক অন্যরকম গল্প। একদিকে যেমন এর প্রকৃতি আপনাকে শান্ত করবে, তেমন এখানকার আধ্যাত্মিক পরিবেশ আপনাকে এক অন্যরকম প্রশান্তি দেবে। আমরা আমাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে পরিবার নিয়ে স্বচ্ছন্দে দুদিনে সিলেটের সবচেয়ে দর্শনীয় পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখবেন। তো চলুন শুরু করা যাক আমাদের সিলেট ভ্রমণের এই অসাধারণ যাত্রা। আমাদের 2 দিনের সিলেট ভ্রমণ 2টি পর্বে দেখাবো। আজ প্রথম পর্বে দেখুন প্রথম দিনের সিলেট ভ্রমণের গল্প। আমাদের চ্যানেলটি নতুন, তাই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করার অনুরোধ রইল। আমাদের যাত্রা শুরু হয় কমলাপুর রেল স্টেশন থেকে। আমাদের এটি পারিবারিক ভ্রমণ। বাংলাদেশের যত রেল ভ্রমণ আছে তার মধ্যে ঢাকা টু সিলেট ভ্রমণই সবচেয়ে উপভোগ্য। যারা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে যেতে চান তাদের জন্য ট্রেনই সেরা। সিলেটের ট্রেন যাত্রা খুবই উপভোগ্য, তাই আমরা সিলেটে যাচ্ছি দিনের ট্রেনে। আমরা যাচ্ছি জয়ন্তিকা এক্সপ্রেসে। এটি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায় সকাল 11:15। যদিও আমাদের ট্রেনটি প্রায় 1 ঘন্টা লেটে ছাড়ে, তবে আপনারা অন্য ট্রেনেও যেতে পারেন সিলেটে। ঢাকা থেকে সিলেটে মোট 4টি আন্তনগর ট্রেন ছেড়ে যায়। পারাবতী এক্সপ্রেস সকাল 6:30, জয়ন্তিকা এক্সপ্রেস সকাল 11:15, কালনী এক্সপ্রেস দুপুর 2:55 এবং উপবন এক্সপ্রেস রাত 10টায় সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ভাড়া সুবন চেয়ার 375 টাকা, স্নিগ্ধা 719 টাকা, এসি সিট 963 টাকা এবং এসি বাথ 1338 টাকা। এসি বাথ কেবলমাত্র রাতের ট্রেনে থাকে। যারা বাসে যেতে চান তারা বাসেও যেতে পারেন। ঢাকার কমলাপুর, সায়েদাবাদ, কল্যাণপুর থেকে বাস ছেড়ে যায়। এছাড়াও বিমানেও যেতে পারেন সিলেট। কখন এবং কিভাবে যাবেন? সিলেট ভ্রমণের সেরা সময় বর্ষাকাল এবং শীতকাল। বর্ষায় অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর রত্নগর বা রত্নগুলোর মতো এখানকার জলপ্রপাত আর ঝর্ণাগুলো পূর্ণ যৌবনে ফিরে আসে। অন্যদিকে শীতে অর্থাৎ অক্টোবর থেকে ফেব্রুয়ারি এখানকার আকাশ থাকে পরিষ্কার এবং নদীগুলোর পানি হয় ফটিকের মতো স্বচ্ছ। অতএব আপনি কখন যাবেন ভেবে দেখুন। সিলেট ট্যুর প্ল্যান। সিলেটের দর্শনীয় স্থানগুলো দেখতে 3 থেকে 4 দিন সময় প্রয়োজন, একটা স্পট থেকে আরেকটা বেশ দূরে। আমরা প্ল্যান করেছি 2 দিনে ধীরে সুস্থে যতটা সম্ভব দর্শনীয় স্থানগুলো দেখে নেব, কারণ আমাদের সাথে বাচ্চারা রয়েছে। আমাদের ট্রেন সিলেট স্টেশন পৌঁছালো রাত 9টায়। স্টেশন থেকে বের হয়ে একটি সিএনজি অটোরিকশা নিয়ে চলে এলাম শহরের আম্বর খানের হোটেল ব্রিটানিয়ায়। আগে থেকেই আমাদের হোটেল বুক করা ছিল। আমরা নিয়েছি ডাবল বেডের রুম। আপনারা যারা পরিবার নিয়ে আসবেন তারা এই হোটেলে উঠতে পারেন। নিরাপত্তার ব্যাপারে দুশ্চিন্তা করতে হবে না। এখানে বিভিন্ন ধরনের রুম রয়েছে। ডেসক্রিপশন বক্সে হোটেলের ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে। হোটেলে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম রাতের খাবারের জন্য। যদিও হোটেলের গেস্টদের জন্য হোটেলেই খাবারের ব্যবস্থা রয়েছে, তবে আমরা বৈচিত্র্যের সন্ধানে বাইরেই খাবারের জন্য যাচ্ছি। আজ রাতে খাবো সিলেটের বিখ্যাত 5 বাই হোটেলে। হোটেলে প্রচুর ভিড় থাকে, তাই একটু সময় নিয়ে আসতে হয়। খাবার খেয়ে আমরা রিকশায় বেরিয়ে পড়লাম রাতের সিলেট শহর দেখার জন্য। যেহেতু সিলেটের পর্যটন অঞ্চলগুলো শহর থেকে অনেক দূরে এবং সেখানেই সারাদিন কেটে যাবে, তাই যারা সিলেট শহরটাও দেখতে চান তারা আমাদের মতো রাতে সিলেট শহর ঘুরে দেখতে পারেন। আমরা সিলেট শহর মোটামুটি ঘুরে দেখলাম। এখন আজকের রাতের মতো ভ্রমণ শেষ, সকালে আবার দেখা হচ্ছে। আমাদের প্রথম দিনের ভ্রমণ শুরু হচ্ছে এখন। আজ আমাদের ভ্রমণের প্রথম দিন। সকালে উঠে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে নেমে নাস্তা করতে এলাম।
হোটেল ভাড়ার সাথে বুফে নাস্তা সংযুক্ত, তাই হোটেলে নাস্তা সেরে নিই। হোটেল থেকে বের হলেই অনেক সিএনজি চালিত অটোরিকশা পাওয়া যায়। আমরা এখান থেকে সিএনজি অটোরিকশা ভাড়া করব, আপনারাও তাই করতে পারেন। এখানে অটোরিকশা ভাড়া মোটামুটি সবাই 2000 টাকাই নেয়, আপনি যেখানেই যান না কেন। আমরা 2000 টাকায় একটি অটোরিকশা ভাড়া করে ফেলি। অটোরিকশা চালককে কোন স্পটে যাবেন সেগুলো বলে ভাড়া করে নেবেন, তা নাহলে পরে কিন্তু ঝামেলা হতে পারে। আমরা অটোরিকশা নিয়ে রওনা হলাম সোজা জাফলং এর উদ্দেশ্যে। দুপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। সিলেট এলে আপনারা চা বাগান বিভিন্ন জায়গায় দেখতেই পাবেন। আমরাও চা বাগান দেখতে পেলাম। সিএনজি এগিয়ে চলছে জাফলং এর দিকে। সিলেটে যাওয়ার পথে পড়বে লালাখাল। এখানে নেমে নৌকায় উঠে পানিতে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে পারেন। নৌকা ভাড়া লাগবে 1650 টাকা ফিক্সড, 1 টাকাও কম না। তবে আমরা এখানে নামলেও নৌকায় উঠিনি। আমরা চলছি জাফলং এর দিকে। এখান থেকে ডান দিকে ভারতের সীমান্ত দেখা যাচ্ছে, ওই দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড়। কিন্তু আফসোস সবাই ভারতের সীমানার ভিতরে। দেখতে দেখতে আমরা চলে এলাম শ্রীপুর চা বাগান। এটি হচ্ছে শ্রীপুর চা বাগান। পাশেই দেখা যাচ্ছে শাপলা বিল। আমার মেয়ে বলছে সে শাপলা ফুল দেখতে যাবে, তাই আমরা নেমে পড়লাম, চলে এলাম শাপলা দেখতে। দেখতে পাচ্ছেন কত শাপলা ফুল। কিছুদিন পর আরো বেশি শাপলা ফুটবে, তখন এই জায়গাটি অনেক মনোরম দেখাবে। এবং এই শাপলা দেখতে হলে আপনাকে অনেক সকালেই আসতে হবে, কারণ সূর্য ওঠার সাথে সাথে রোদের তাপ বাড়ে এবং তখন শাপলা ফুলগুলো মুদে যায়। আমাদের আসতে দেরি হয়ে গেছে, তাই শাপলা ফুলগুলো বন্ধ হয়ে গেছে। আপনারা এখানে এলে এই শাপলা বিল দেখার সাথে সাথে চা বাগানও দেখা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এগুলো চা ফল, তবে খাওয়া যায় না, খুবই তিতা। চলুন এবার যাওয়া যাক জাফলং এর দিকে। আবার পাশে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড়, মাঝে মাঝে দেখা যাচ্ছে পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা। মেঘালয়ের এই পাহাড় আর ঝর্ণা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জাফলং এ। এই জাফলং প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত। সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং সবার পছন্দ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রকৃতির দানে রূপের পসরা সাজিয়ে আছে জাফলং। পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদীর স্বচ্ছ পানির দ্বারা ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য। এক এক ঋতুতে জাফলং এক এক রকম রূপের প্রকাশ ঘটায়, যা পর্যটকদেরকে ভ্রমণের জন্য সারা বছরই আগ্রহী করে রাখে। সামনে ডান দিকে দেখতে পাচ্ছেন শিলং শহর। পাহাড়ের ধাপে ধাপে গড়ে উঠেছে শহরটি। এখান থেকে দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছে। জাফলং পৌঁছে একটি হোটেলে ফ্রেশ হয়ে নিয়েছি আমরা। দুপুরের খাবার এখানেই খাবো। এখন যাচ্ছি নিচে নদীর পাড়ে, সেখানে নৌকায় নদী পার হয়ে যাব ওপারে। পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে ভারতীয় পণ্য বিক্রি হয়, ঢাকার তুলনায় বেশ সস্তায় পাওয়া যায়, আপনারা ইচ্ছা করলে কিনতে পারেন। এ হলো জাফলং 0 পয়েন্ট ফলক। আমরা আরো নিচে নেমে যাচ্ছি, যাব নদীর পাড়ে। আমরা নদীর পাড়ে চলে এলাম। এ হলো পিয়াইন নদী, মেঘালয়ের ঝর্ণা থেকে এর উৎপত্তি। আমরা এখন এই নদী পার হয়ে ওপারে যাব। নদী পার হতে 2 ধরনের প্যাকেজ আছে, শুধু নদী পার হওয়া এবং ফেরত আসার জন্য প্যাকেজ, জন প্রতি 100 টাকা। আর সাথে খাসিয়া পল্লী দেখা। তারা অবশ্য আপনাকে বলবে 5টির কথা। আসলে একটি পথে যেতে যেতে বাকিগুলো আপনাকে অটোতে বসেই দেখে নিতে হবে। অটো যাই চা বাগান পর্যন্ত। এই প্যাকেজের মূল্য 200 টাকা। আমরা দ্বিতীয় প্যাকেজটি নিলাম, ভিল্লিকা লাড্ডু। খাইলেও পস্তাতে হয়, না খাইলেও পস্তাতে হয়। আমরা চলে এলাম নদীর এপারে। এখন তারা নিয়ে যাবে খাসিয়া পল্লী দেখার জন্য অটোতে উঠিয়ে দিতে। অটোতে রওনা দিলাম চা বাগানের উদ্দেশ্যে। রাস্তার দুপাশে সুপারি গাছ আর গাছে জড়িয়ে আছে পান গাছ। দেখতে পাচ্ছেন সুপারি গাছগুলো পেঁচিয়ে পেঁচিয়ে উঠে গেছে পান গাছ। এগুলোই খাসিয়া পান। এই পানগুলো ঝাঁঝালো হয়ে থাকে।
আমরা চলে এলাম জাফলং চা বাগান। এখানে সবাই চা বাগানে ছবি উঠাচ্ছে, অনেকে চা কিনছে, এছাড়া অন্যান্য পণ্যও পাওয়া যায় এখানে। আমরাও এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। চা দোকানগুলোতে বিভিন্ন স্বাদের চা বিক্রি হচ্ছে, আমরাও বিভিন্ন স্বাদের কয়েক রকমের চা খেলাম আর চা বাগানে ছবি উঠালাম। এবার ফিরে যাচ্ছি ঝর্ণার দিক। যার পথে দেখে নেব খাসিয়াতের সাবেক জমিদার বাড়ি। এই হলো জমিদার বাড়ি। আমরা নেমে পড়লাম এখানে। এখন অবশ্য জমিদারি নেই, এখানে খাসিয়ারা পান বাছাই করছে, কিন্তু ছবি উঠাতে বারণ করায় ছবি উঠালাম না। জমিদারদের নতুন বাড়ি উঠানো হচ্ছে। আমরা এখানে বেশিক্ষণ থাকলাম না, কারণ আমাদের প্রধান উদ্দেশ্য মায়াবী ঝর্ণা, তাই আমরা চলে এলাম। এখন যাচ্ছি মায়াবী ঝর্ণার দিকে। চলে এলাম মায়াবী ঝর্ণা। এর আরেক নাম সংগ্রামপুঞ্জি ঝর্ণা। এটি ভারতের সীমান্তে অবস্থিত। পাহাড়ের গা বেয়ে ঝর্ণার জল জমে পুকুরের মতো সৃষ্টি হয়েছে। এই ঝর্ণার রয়েছে মোট 3টি ধাপ। ভ্রমণ পাগল মানুষদের জন্য আদর্শ অ্যাডভেঞ্চারের জায়গা হলো সংগ্রামপুঞ্জি ঝর্ণা। ঝর্ণার 3য় ধাপে রয়েছে একটি সুড়ঙ্গ, আর সুড়ঙ্গ পথের শেষ এখন পর্যন্ত অজানা। পিচ্ছিল পাথরে পথ পেরিয়ে ঝর্ণার সবগুলো ধাপ দেখতে চাইলে অবশ্যই সাহস এবং বাড়তি সতর্কতা জরুরি। এই ঝর্ণা সম্বন্ধে একটি কথা বলে রাখি, যদি বৃষ্টি হয় তাহলে ঝর্ণাগুলো থেকে প্রচন্ড বেগে পানি নেমে আসে, আর বৃষ্টি না হলে ম্রিয়মান ক্ষীণস্রোতা। তাই এই ঝর্ণা দেখতে হলে চলে আসতে হবে ভাড়া বর্ষায়, বিশেষত আষাঢ় শ্রাবণ মাসে। আমরা এসেছি ভাদ্র মাসের মাঝামাঝি সময়। আজ বৃষ্টি হয়নি, তাই দেখতেই পাচ্ছেন পানি ক্ষীণ দ্বারাই নেমে আসছে। এই অঞ্চলের প্রত্যেকটা ঝর্ণাই মোটামুটি একই অবস্থা, তবে এই ঝর্ণাটির কাছেই কেবলমাত্র যাওয়া যায়। সিলেট জাফলং রোডের পাশে আরো বেশ কিছু ঝর্ণা দেখতে পাবেন, কিন্তু সব ওই ভারতে, এবং সেগুলো ওই রাস্তা থেকে দেখেই দইয়ের স্বাদ গুলে মেটাতে হবে। ঝর্ণা দেখা শেষ করে চলে এলাম আবার নদীর এপারে। এই দোকানগুলো থেকে কিছু কিছু কেনাকাটাও করলাম। সকালের সেই হোটেলে আবারও ফ্রেশ হয়ে খেয়ে নিলাম দুপুরের খাবার। এবার সিএনজির অটোরিকশায় ফিরে চললাম সিলেটের দিকে। রাস্তার বাম পাশে দেখা যাচ্ছে ভারতের মেঘালয়ের শিলংয়ের পাহাড়, মাঝে মাঝে দেখা যাচ্ছে ঝর্ণা, সবগুলোই ভারতের। আমরা এখন যাব আগুন পাহাড় দেখতে। এ হচ্ছে তাওয়াবিল। সিলেট জাফলং রোড ধরে এগিয়ে যেতে থাকলে জাফলং এর 5 কিলোমিটার পূর্বে তামাবিলের দেখা মিলবে। তামাবিল মূলত বাংলাদেশের সিলেট এবং ভারতের শিলং এর মধ্যকার সীমান্ত সড়কের একটি চৌকি। আমরা তামাবিল দাঁড়াচ্ছি না, আমরা এগিয়েই চললাম। আমাদের এবারের টার্গেট আগুন পাহাড়। চলে এলাম আগুন পাহাড়। এটি সিলেট শহর থেকে 25 কিলোমিটার দূরে জয়ন্তাপুর উপজেলার হরিপুরের উতলারপাড় গ্যাস ফিল্ডের কাছে অবস্থিত। এখন বিকেল মোটামুটি 5টা বাজে। আগুন পাহাড় দেখার ভালো সময় সন্ধ্যা বা রাতের বেলা, কারণ অন্ধকারে আগুন ভালো দেখা যায়। যাই হোক, আমরা আগুন দেখার চেষ্টা করব, আপনাদেরও দেখাবার চেষ্টা করব। ওই যে সামনে কিছুটা আগুন দেখা যাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? দিনের আলোর জন্য হালকা দেখা যাচ্ছে। এই যে সামান্য জ্বলছে আগুন। আমরা এখন ওই পাহাড়ের উপরে উঠব এবং চারপাশটা দেখার চেষ্টা করব। উঠে যাচ্ছি উপরের দিকে। অবশেষে উঠে এলাম উপরে। 1955 সালে এখানে দেশের প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায়। পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড, সংক্ষেপে পিপিএল, গ্যাস উত্তোলনের জন্য খনন কাজ শুরু করেছিল, কিন্তু গ্যাসের অতিরিক্ত উচ্চ চাপের কারণে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। ভূমিধসের কারণে এই জায়গায় পুকুরের মতো গভীর গর্ত সৃষ্টি হয়। আশেপাশের ছোট টিলার পাহাড়গুলোর মধ্য দিয়েও গ্যাস নির্গত হয়, যার কারণে এইখানে অনেক জায়গাতে আগুন জ্বলে থাকে। এখানকার কোনো জায়গায় কিছু দিয়ে খোঁচা দিয়ে ছিদ্র করে আগুন ধরালে তাতে আগুন লেগে যায়। আবার নিচে এলাম আমরা আবারও দেখি কোথাও আগুন দেখা যায় কিনা। ওই যে ওই গর্তের ভিতরে আগুন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। সন্ধ্যা লাগলে আরো ভালোভাবে দেখা যাবে।
আমরা আবার সিলেট পানে ছুটে চললাম। এখন যাব হযরত শাহপরান রহমতুল্লাহের মাজারে। এটি সিলেটের খাদিম নগরে অবস্থিত। চলে এলাম শাহপরান রহমতুল্লাহর মাজারে। হযরত শাহপরানের জন্ম ইয়েমেনের হাদ্রামাউত অঞ্চলে এবং তিনি ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহর 360 আউলিয়ার মধ্যে অন্যতম। তিনি তার মামা শাহজালালের সাথে ভারতবর্ষে আসেন। সেখান থেকে তিনি সিলেট শহরে আসেন। এখানে ধর্ম প্রচার করেন এবং এখানেই তিনি মৃত্যুবরণ করেন। এই টিলায় চিরনিদ্রায় শায়িত আছেন এই আউলিয়া। আমরা মাজারের উপর দিকে চলে এলাম। মাজারে ভিডিও করা নিষেধ, তাই আপনাদের ভালোভাবে দেখাতে পারছে না। এই যেগুলো দেখতে পাচ্ছেন কবরস্থান, এই কবরস্থান বর্তমানে এখানে স্থানীয় গণ্যমান্যদের কবর দেওয়া হয়। এখানে মসজিদ আছে, আমরা এখানে নামাজ পড়লাম। সড়কের পাশে অনেক দোকান দেখা যাচ্ছে। এখানে মোমবাতি, আগরবাতি, হালুয়া সহ এই ধরনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে আপনি গেলে আপনার কাছে কিছু গোছানোর চেষ্টা করবে তারা। এখন আমরা চলে যাচ্ছি শহরে আমাদের হোটেলে। হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবারের জন্য বের হলাম। আমরা আজকে রাতের খাবার খেতে যাচ্ছি সিলেটের আরেক বিখ্যাত খাবার হোটেল, হোটেল পানশিতে। এই হলো হোটেল পানশি। প্রচুর ভিড়, হোটেলের জায়গা পাওয়াই মুশকিল। খাওয়া দাওয়া শেষ করে একটু ঘোরাফেরা করে আমরা হোটেলে চলে এলাম। আজকের দিনের মতো বিদায়। কাল সকালে শুরু হবে আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ। দ্বিতীয় দিনে আমরা যাব রাতারগুল, গোলাগঞ্জ, সাদা পাথর, সাথে সাথে দেখতে পাবো এশিয়ার বৃহত্তম চা বাগান মালনীছড়ার চা বাগান, এবং সেগুলো আমরা তুলে ধরবো আমাদের দ্বিতীয় পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।